আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা ভাইয়ের ভিডিও দেখতে পেলাম। আমার পাশেই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির অল্প বয়স্ক তরুণ একটা ছেলে, তবে সম্পূর্ণটাই আপাদমস্তক যে অভদ্র এবং বেয়াদব টাইপের ছেলে, উচ্ছৃঙ্খল টাইপের ছেলে, এটা তার ভিডিও কন্টেন্টের মাধ্যমেই বোঝা যায়। হয়তো টিকটক করে অভ্যাস, তাই হাতে মোবাইল একটা নিয়ে স্টাইল করে, না ওই মোবাইলে সম্ভবত সাউন্ড রেকর্ড করার জন্য, হয়তো বা স্পিকার নেই, সেজন্য ওই মোবাইলে সাউন্ড রেকর্ড করার জন্য এইভাবে হাতে নিয়ে নিয়েছে। যে কোনো একটা হতে পারে। তবে সেই ক্ষেত্রে এই ছেলেটি মানে একটা স্টাইল ধরেছে, এরকম বোঝা যায়। আচ্ছা, ধরে নিলাম এটা একটা স্টাইলই করেছে, কিন্তু পুরো ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে এবং অশালীন ভাবে কথা বলেছে, তা সত্যি অমার্জনীয় এবং অবুদ্ধিতার পরিচয়ক, অর্থাৎ অবুদ্ধিতার পরিচয় দিয়েছে, অজ্ঞানের পরিচয় দিয়েছে। যার এই কথাবার্তায়, তার এই কথাবার্তার মধ্যে কোনো জ্ঞানের পরিচয় ছিল না, এবং সে যে কোনো জ্ঞান রাখে না তারও প্রমাণ সে দিয়েছে। আমরা প্রথম থেকে আসি, এই ছেলেটি কি বলে একটু শুনি। এনসিপির মূলত সবগুলাই বাটপার। এর মধ্যে ইউনিক দুইটা বাটপার হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি ছাগলচোর, আর দ্বিতীয়ত হাসনাত পাড়া। আমি জানি না এই নাসির উদ্দিন পাটোয়ারি যে হচ্ছে ল্যাপটপ চুরি করে ধরা পড়ে ওকে কোনো একটা সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল, তার একটা লিখিত স্ক্রিপ্ট কি বলে ওটাকে বাতিল করার জন্য যে একটা পত্র দেয়া হয়, সে পত্রটাও আমার কাছে আছে, সে ছবি আছে, আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাইতে পারবো। তো ছেলেটি এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাগলচোর এবং হাসনাতকে পাড়া বলে সম্বোধন করেছে। এখানে আসি নাসিরউদ্দিন পাটোয়ারির কথায়। ছাগল চোর, এ কি ধরনের ছাগল চুরি করেছে এটা ওই ভালো জানে, কিন্তু সেই ধরনের কোনো কিছু সে বলতে পারেনি, তবে এটা দিয়েছে। তবে তার বক্তৃতার এক পর্যায়ে সে বলেছে যে সে কোনো কিছু একটা চুরি করেছে, মোবাইল জাতীয় কিছু একটা চুরি করেছে, তার কাছে সেই ডকুমেন্টস আছে, কিন্তু সেই ডকুমেন্ট সে প্রচার করতে পারেনি, দেখাতে পারেনি, শো করতে পারেনি, কিন্তু সে কথাটা বলেছে। এই ধরনের ভাবে একটা কোনো প্রমাণ ছাড়া, কোনো প্রকার কোনো প্রকার নীতি ছাড়া, প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া একটা মানুষ সম্বন্ধে এইভাবে কথা বলা ইসলামেও সম্পূর্ণ নাজায়েজ। ইসলাম এটাকে কোনোভাবেই বৈধতা দেয় না। যাই হোক, সেই জ্ঞানের কথা নাই বললাম, এই ছেলের মাঝে সেটা তো নাই, কিন্তু সে যে উশৃঙ্খলতার পরিচয় দিয়েছে, অশালীনভাবে কথা বলেছে, সেটা খুব মাইন্ডে লেগেছে। এই কারণে ভিডিওটি করছি। আর দ্বিতীয়ত হাসনাতকে পাড়া বলেছে। আসলে তো সে একটি পাড়া, তার পুরোটা দেহই কলিজা। তার মতন একটা ছেলে বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই বললেও চলে। এইরকম ছেলে ঘরে ঘরে হওয়া উচিত। রাজপথে প্রতিটি ছেলে এইরকমই হওয়া উচিত, যারা সত্যিকার ভাবে আন্দোলন করলে সেই আন্দোলন সফল হবার নিশ্চয়তা থাকে। তাই পাড়াটাকে আমি ধরেই নিলাম, সঠিক বলেছে সে, যদিও সে ব্যঙ্গাত্মক ভাবে বলেছে, কিন্তু আমি মনে করি যে এটা হাসনাতের বেলায় খাটে। হি ইজ দ্য ক্যাপ্টেন ফর আস। সো এই যে ছেলেটি কথাগুলো বলল, তারপরে সে বলল, হাসনাত আমি পাড়া কেন বলতেছি আমি আপনারা বলি শুনেন। এই হাসনাত হচ্ছে এমন ধরনের একটা মানুষ, এই হাসনাত মনে করে যে নিজে কি না কি হয়ে গেছে। ভাই, সবকিছুর একটা হিসাব আছে। আপনি কোথায় কখন কাকে নিয়ে কথা বলতেছেন সেই হিসাবটা আপনার মধ্যে রাখা উচিত। সেই হিসাবটা হাসনাত আব্দুল্লাহর মধ্যে থাকে না যখন হাসনাত আব্দুল্লাহ কথা বলে। আর একটা বিষয় আমি এই 5 আগস্টের পর থেকেই ফলো করতেছি, সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যেখানেই কয়েকটা বেশি লোক দেখে সেখানে ধাপ করে চলে যায়।
দ্যাট কাইন্ড অফ পার্সন আসলে আমাদের তো দরকার নাই ভাই। তুমি কোনো কিছু করতেছো, তুমি তোমার মতো করতে থাকো, 10টা লোক বেশি দেখবা, তোমার ফেস ভ্যালু বাড়ানোর জন্য তুমি এক জায়গায় ঠাস করে চলে যাচ্ছ। যেমন এই যে ওসমান হাদির মৃত্যুর পরে বা গুলি খাওয়ার পরে যখন তাকে হসপিটালাইজ করা হচ্ছিল, তখন সবগুলা মানুষ রাস্তা ক্লিয়ার করতেছে নিচে থেকে, সে উঠে গেছে উপরে, তার ফেস উপরে যায়, তার দেখাইতে হবে। হ্যাঁ, সে বলল মুখের উপরে হাসনাত কথা বলে। আমি তো আগেই বললাম, যে কোনো সত্য কথা, যে কোনো সাহসী উচ্চারণ হাসনাতের মতন ছেলের এতটুকু দ্বিধাগ্রস্ত হয় না, সে যেখানেই হোক না কেন। এমনকি নির্বাচনী ঘরেও সে যে কুমিল্লা 4 আসনে দাঁড়িয়েছে, দেবিদ্বারে দাঁড়িয়েছে, তার যে প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির, তিনি যে একজন ঋণ খেলাপি লোক, তাকে যে মনোনয়ন দেওয়া উচিত না বা মনোনয়নের আওতায় সে পড়ে না, নির্বাচনী আইনেই যে পড়ে না, সেটা নির্বাচনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কি করে সেটা এখন দেখার বিষয়। কারণ হাসনাত এবং অন্যান্য প্রায় সবাই বলতেছে, এবং আমরা সাধারণ জনগণও বুঝতেছি, নির্বাচন কমিশন একটা একপক্ষ আচরণ করতেছে, এক পক্ষের দিকে তারা বেশি ঝুঁকে গেছে এবং তাদের হয়েই তারা কাজ করতেছে। আছে, ঠিক আছে, ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। ঠিক আগামীতে এই শান্ত, শুধু এটার কি বুঝাবো? শুধু এটার বিষয়টা করো, এই সমাজ লক্ষ্য করো। না পায়, কোনো সরকার যেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে কিভাবে জুতাপেটা করছে দেখুন। এটা ইতিহাসের শিক্ষা। আপনারা যারা নির্বাচন পরিচালনা করবেন, আপনারাও এই ধরনের শিক্ষায় শিক্ষিত হবেন, যাতে জুতাপেটা না খান। পূর্বে যে নির্বাচন কমিশনার ছিল ফ্যাসিজম আমলে, তার যে কি দশা হয়েছে, তাকে যে মানুষ কিভাবে হেয় প্রতিপন্ন করেছে, জুতাপেটা করেছে, আশা করি নির্বাচন কমিশন এর থেকে শিক্ষা নেবেন। যদি আপনারা সৎ না হন এবং নির্ভুলভাবে নির্বাচনটি না করেন, পক্ষপাতিত্ব করেন, তাহলে এদেশের জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না। মনে করবেন না যে সেটাই শেষ, ভবিষ্যতে এরকম দিন হয়তো বা আরো দেখতে হবে। তারপর আবার ছেলেটি বলল যে সে নিজেকে ফোকাস করার জন্য, চেহারাটা দেখানোর জন্য, পাবলিসিটি করার জন্য হাসনাত সবসময় উপরের দিকে থাকে। আরে বাপরে, হাসনাত যেই লম্বা ছেলে, যেরকম তার দেহ, সে এমনিতেই যদি কোনো কোনো একটা সভা, সেমিনার, এমনকি রাজপথেও দাঁড়ায়, অনেকগুলো লোকের মাঝে শুধু তাকেই প্রথমে চোখে পড়ে। হতে পারে সে কালো, বাট সে কালো মানিক, তাকে প্রথম নজরেই দৃষ্টিতে সে চলে আসে। অতএব ফোকাস করার এখানে কি আছে? হ্যাঁ, ফোকাস করার জন্য সে একটা উদাহরণ দিয়েছে যে হাদির জানাজায় সবাই ব্যস্ত ছিল, তখন সে গাড়ির উপরে উঠে গেছে তার চেহারা পাবলিসিটি করার জন্য, ফোকাস করার জন্য। আচ্ছা ছোট ভাই, তুমি কি এটা দেখোনি? ওর সাথে তো আরো একজন ছিল, সে কতটা পাবলিসিটি করেছে, তাকে চিনো? বা লোকজন তাকে চিনে? এখনো কি কেউ বলতে পারবে? যদি সামনে হঠাৎ করে কাউকে প্রশ্ন করো যে হাসনাতের সাথে তো আরো একটি ছেলে ছিল ওই অ্যাম্বুলেন্সের উপরে বসা, সে কতটা মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, সে কতটা ফোকাসে এসেছে, তার নাম কয়জনে জানে? কিন্তু হাসনাতকে সবাই জানে, হাসনাতকে সবাই চেনে, বিকজ সে সেই স্থানে চলে গেছে। এই জন্য তার ফোকাস করার প্রয়োজন নেই, বরং সে সেখানে উঠেছিল এই জনগণকে সামলানোর জন্য, যাতে করে গাড়িটা সুন্দরভাবে যেতে পারে। কিন্তু তুমি সেটা দেখোনি, তুমি তো দালালি করতেছো, সেই জন্য এইগুলা তুমি দেখতে পাচ্ছ বা দেখেছো। এবার আসি নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলছে যে মির্জা আব্বাসের জিতার চেয়ে হারার পরিসংখ্যান নাকি বেশি। ও কোথায় পরিসংখ্যান হিসাব করে আমি জানি না, মদ গাঁজা খাওয়া পরিসংখ্যান কোন জায়গাতে নিয়ে আসে। এবার আসি আবার নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে। তার সম্বন্ধে এই ছেলেটা কি বললো? হ্যাঁ, মদ গাঁজা খাওয়া একটা রিপোর্ট কোথা থেকে না কোথায় পেয়েছে এটা সে নিজেও জানে না। তো এটা আমি তো আগেই বললাম যে অজ্ঞানের পরিচয়, কারণ সে কোনো খবর রাখে না, সে কোনো খবর রাখে না যে আসলে কোনটা কি হচ্ছে। মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ড বেশি, নাসিরউদ্দিন পাটোয়ারি তাই বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সত্যিই বলেছেন না মিথ্যা বলেছেন? আসুন আমরা একটা রিপোর্ট দেখি।
আর এই রিপোর্টের জন্য দূরে কোথাও যেতে হবে না, তুমিও চাইলে করতে পারো, তোমার মোবাইলে অপশনে গিয়ে করতে পারো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। শোনো তাহলে, আমি চ্যাট জিপিটিকে, বিশেষ করে গুগল ক্রোমে যে চ্যাট জিপিটিটা তারা এআই উত্তরগুলো দিয়ে থাকে, অর্থাৎ আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের গুগল ক্রোম, এই যে এআই মোড। তো এই এআই মোডে গিয়ে আমি তাকে প্রশ্ন করলাম যে মির্জা আব্বাস এই পর্যন্ত যতবার নির্বাচন করেছেন তার ফলাফল দেখাতে পারবে কি। তো এআই আমাকে একটা রেজাল্ট দিল। আসুন আমরা রেজাল্টটা দেখি মির্জা আব্বাসের ফলাফল কি বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের নির্বাচনের সংক্ষিপ্ত ফলাফল নিচে তুলে ধরা হলো। নির্বাচনের বছর 1991, নির্বাচনী আসন ঢাকা 6 থেকে, ফলাফল জয়ী। বিস্তারিততে বলা হয়েছে বিএনপি প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি 1996 সালে নির্বাচন করেন, কিন্তু 1996 নির্বাচনটা ভালো করেই জানেন যে একটি ভুল নির্বাচন ছিল। যাই হোক, সেই নির্বাচনে তিনি পরাজিতই হয়েছেন, তিনি জয়ী হতে পারেননি। সরি, 1996 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হয় তিনি সেখানে জয়ী হয়েছেন। বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। কিন্তু যখন জুন মাসে সত্যিকার অর্থে নির্বাচন হয়, সেই নির্বাচনে এই ঢাকা 6 আসনেই 1996 সনের জুন মাসে যে সত্যিকার অর্থে নির্বাচন হয়, সেই নির্বাচনে তিনি হেরে যান, অর্থাৎ পরাজিত। এরপর হচ্ছে 2001, 2001-এও তিনি ঢাকা 6 থেকে নির্বাচন করেছেন এবং পুনরায় জয়ী হয়েছেন, পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হন। এরপরে 2008-এ ঢাকা 6-এ আবার তিনি নির্বাচন করেন, কিন্তু এবার তিনি পরাজিত হন, মহাজোট প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর 2015 সিটি নির্বাচন ঢাকা দক্ষিণে, সেখানেও তিনি পরাজিত হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত হন। এরপর 2018 আবার তিনি ঢাকা 8 থেকে নির্বাচন করেন, সেখানেও তিনি পরাজিত হন, অর্থাৎ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট প্রত্যাখ্যান করেছিলেন। আর 2026 সালে তো এবার নির্বাচন হবে। তাহলে দেখা যাচ্ছে যে মির্জা আব্বাস 1991 থেকে 2008 পর্যন্ত, 2015 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6টি নির্বাচন করেছেন। তার মধ্যে 4টিতে পরাজিত হয়েছেন আর 2টিতে জয়ী হয়েছেন, অর্থাৎ তার পরাজয়ের সংখ্যা বেশি। 4বার তিনি পরাজয় বরণ করেছেন, 2বার জয়ী হয়েছেন। আবার সারসংক্ষেপে এআই বলে দিচ্ছে যে উল্লেখ্য যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মির্জা আব্বাসের নির্বাচনী কেরিয়ারে জয়ের চেয়ে হারের রেকর্ড কিছুটা বেশি। আশা করি বুঝতে পেরেছো যে তোমার কথাটা কতটা সত্য এবং তোমার জ্ঞানের পরিধি কত কম এবং তুমি না বুঝে কত কথা বলেছো। এখানে প্রমাণিত হয়ে গেল যে মির্জা আব্বাসের হারের রেকর্ড বেশি। এটা রেকর্ডেড, এটা কোনো মুখের কথা নয়। ডেটা কালেকশন করো। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছে ডেটা কালেকশন করেন, দেখবেন, জানতে পারবেন যে ওনার জয়ের চেয়ে হারের সংখ্যাটাই বেশি। এই ধরনের চোর বাটপাররা, এই ধরনের ফুটেজখোর হাসনাত আব্দুল্লাহর মতো মানুষরা যদি আজকাল আমাদেরকে নিয়ে বা আমাদের বিএনপির নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে বা সাধারণ জনগণের বিরুদ্ধে উঠে সোচ্চার হয়ে বিশাল বড় কণ্ঠস্বর হয়ে কথা বলে, এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো না। এসব হাসনাত আব্দুল্লাহ, এসব নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে ইউনিক বাটপার, এদেরকে বয়কট করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। তো আসলেই সত্যি না মিথ্যা সেটা আমিও তুলে ধরলাম এবং তুমিও চাইলে এটা পরীক্ষা করে নিতে পারো। এত কিছু সত্ত্বেও তুমি শেষ পর্যন্ত কি বললে যে
এদের মতন লোকদেরকে বয়কট করা উচিত যারা বিএনপি নিয়ে কথা বলে। দেখো তাহলে চিন্তা করে দেখো, বিএনপি এমন কি কাজ করেছে এবং তারা পূর্বে যে ইতিহাস করে গেছে তা বলার মতন অনেকেই নাই। বর্তমানেও নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের পা চেটে বেড়াচ্ছে, তাদেরকে তেল দিচ্ছে যে তারা ভবিষ্যতে হয়তোবা এই নির্বাচনে জয়ী হবে এবং সরকার গঠন করবে, সেই জন্য তেল দিয়ে তাদেরকে আগেই ব্যবস্থা করে নিচ্ছে। কিন্তু তাদের যে অপকর্ম এবং তারা দেশে যে দুর্নীতিতে ফার্স্ট ছিল, চ্যাম্পিয়ন ছিল এবং দুর্নীতিতে যে পৃথিবীর সম্মুখে বাংলাদেশকে তুলে ধরেছে, এই সকল কথাবার্তা এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত বলতে এতটুকু দ্বিধাবোধ করে না। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তারা এই সত্যগুলো বলতে এতটুকু কুণ্ঠিত হয় না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তোমাদের নেতা নয়নকে বলেছিল যে সে কিরকম চাঁদাবাজি করে এবং তার চাঁদাবাজি দিয়ে যেরকম একটা গণভোটের আয়োজন করা যায় সেটা বলেছিল। তোমাদের নয়ন বলেছিল এই নিয়ে মামলা করবে। মামলা কি ফলাফল একটু জানাইও, সে মামলা করে কতদূর কি করলো, নাসিরউদ্দিন পাটোয়ারির সম্বন্ধে কি ব্যবস্থা নিল একটু জানাইও। তাই না বুঝে শুনে কোনো কথা বলো না, আগে নিজে জানো, বোঝো। বয়স তো তোমার খুব কম, তুমি তো এখন পড়ালেখা করার সময়, তোমার জ্ঞান অর্জন করার সময়। জ্ঞান অর্জন করে পড়ালেখা করে তারপরে কথা বলো, তাহলে সেই কথাটা কাজে আসবে। টিকটক করে পয়সা কামাতে পারবে, চলো ওইভাবে পয়সা কামাও, কিন্তু ভুল তথ্য মানুষকে পরিবেশন করো না। এ দায়ভার তোমাকেই নিতে হবে, আর এই দায়ভার থেকে কখনো তুমি মুক্তিও পাবে না। তাই সময় আছে, শুধরে যাও এবং সঠিক পথে ফিরে আসো। তোমার ভোটের বয়স হয়েছে কিনা আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে এবার অন্তত একটা সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করো, যেই ভোটটার জন্য তোমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।